হঠাৎ করেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। জানিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে কি হতে চলেছে দেশে। বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে, ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে, ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে। হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে ইশরাক, দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি বলবো দখলকৃত টিভিটা কথাটা সঠিক নয়, এটা তার পৈতৃক টেলিভিশন বাংলা ভিশন। এই বাংলা ভিশনের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে বলে ইশরাকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 26 জুলাই তারিখে দিল্লিতে শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ওপর আমার প্রতিবেদনটি 27 তারিখে দিয়েছিলাম। সেখানে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছিল ওই মিটিংয়ে, সেটি হলো একটি গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা। ইঙ্গিতে এনসিপির ইঙ্গিত হচ্ছে নির্বাচন হবে 4 বছর পর। এমনকি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা নির্বাচন কবে হবে এটাও নাটকের। ফেব্রুয়ারিতে নির্বাচন, কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, এই বিষয়গুলোকে অবাস্তব মনে করি, অনেকটা ফালতু মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও চলেছে আজকে। প্রদর্শক, সারা বাংলাদেশের সতর্কতা জারি, আগামী 11 দিনে বাংলাদেশে কি হতে চলেছে। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখে ফেলেছেন এবং ইশরাককে মাফিয়া বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রদর্শক, এই বিষয়ে এক বিশ্লেষক তুলে ধরেছে, গুরুত্বপূর্ণ আলোচনা সামনে দেখতে পারবেন। এবং এনসিপির টার্গেট যে আগামী নির্বাচন 4 বছর পর হবে। প্রদর্শক শ্রোতা, আগামী 2-1 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ দিবে। প্রদর্শক, এইসব বিষয়ে এক বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক, অবশ্যই আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখবেন সামনেই। প্রদর্শক, গত 26 তারিখে দিল্লিতে শেখ হাসিনা এবং তার নেতা কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছিল। সেই বৈঠকে কি আলোচনা করা হয়েছিল বা কি তারা পরামর্শ করেছে বা সামনের পরিকল্পনাটা কি নিয়ে আছে। প্রদর্শক, সেই সব বিষয় নিয়ে এক বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছে, অবশ্যই আপনারা সামনে দেখবেন। প্রদর্শক, প্রত্যেকটা ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনারা শুনে ফেলেছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনে আসি। হঠাৎ করেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। জানিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে কি হতে চলেছে দেশে। সূত্র অবশ্য জানিয়েছে, আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন, এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী 11 দিন বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে সোমবার 28 জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবির রাজনৈতিক উইংয়ের এডিশনাল ডিআইজি সই করা একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে। এতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও চালাতে পারে। এই সময় বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশনে, বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে। মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে ইশরাক, দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি বলবো দখলকৃত টিভিটা কথাটা সঠিক নয়, এটা তার পৈতৃক টেলিভিশন বাংলা ভিশন। এই বাংলা ভিশনের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে বলে ইশরাকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সেই উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যটা তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন
টিভি চ্যানেল দখল করে প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার 29 জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। উপদেষ্টা লিখেন, থানায় মামলা করায় পুলিশবাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো, এই দায়ও আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন কাইকুবাদের ভাই শাহ জুন্নুন বশরি। এমনই এই ঘটার পর সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায়। এমন একটি ঘটনা মুরাদনগরে যে ঘটেছিল, সেই ঘটনার পরে কাইকুবাদ সাহেবের ছোট ভাইকে দায়ী করছে আসিফ মাহমুদ। কেন দায়ী করছে সেখানে উল্লেখ করেছে, সেখানেও আমার নাম ছড়ানো হলো, অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবার কেউ এলাকায় যায় নাই। ভিকটিম প্রথম দিকে কোনো সাক্ষাৎকার আর্কাইভ আছে, আমাদের কথা বলেননি। কাইকুবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছেন। এখানে কথাটা আপনাদের সকলের জন্য পরিষ্কার করছি, সেটা হলো কুমিল্লা মুরাদনগরের বাড়ি জনাব কাইকুবাদ সাহেবের, আর সেই মুরাদনগরই আসিফ মাহমুদের বাড়ি। এখন আসিফ মাহমুদের বিরোধিতা কাইকুবাদ সাহেব করছেন, কাইকুবাদের বিরোধিতা আসিফ মাহমুদ সাহেব করছেন। কেন করছেন আমরা আরো যদি বিস্তারিত নিউজটা পড়ি তাহলে বুঝতে পারবো যে সেখানে নির্বাচনে, আগামী সংসদ নির্বাচন আসিফ মাহমুদ এনসিপি থেকে নির্বাচন করতে পারেন বলে এমন একটি গুঞ্জন আছে এলাকায়। আর কাইকুবাদ সাহেব দীর্ঘদিন এমপি ছিলেন সেই এলাকার, তিনি মনে করেন তিনি বা ওনার ছোট ভাই সেখান থেকে এমপি হবেন, বিএনপি থেকে নমিনেশন পাবেন, আর সেই কারণে আসিফ মাহমুদ যাতে করে ওখানে প্রভাব খাটাতে না পারে, সেই কারণে কাইকুবাদ সাহেবের ভাই বা কাইকুবাদ সাহেব আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে আসিফ মাহমুদ দাবি করেছে। উপদেষ্টা লিখেছেন, কোর্টের মার পেছে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই কাইকুবাদ সাহেবকে সাথে জুট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রপাগান্ডা ছড়াচ্ছেন। প্রিয় দর্শক, এবার বুঝতে পারছেন যে ঢাকার প্রতিদ্বন্দ্বী হলো ইশরাক হোসেন, সাদেক হোসেন খুকার ছেলে, আর মুরাদনগর যেখানে তার জন্ম আসিফ মাহমুদ, তার পৈতৃক ভিটা সেই মুরাদনগরে কাইকুবাদ সাহেব দুজনই বিএনপি নেতা, দুই জায়গায় আসিফ মাহমুদের বিরোধী হয়েছেন। আসিফ মাহমুদ তো ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন না, কিন্তু ইশরাকের সাথে বিরোধ হলো কেন, ইশরাককে কেন শপথ নিতে দেওয়া হলো না, বা ইশরাক কেন নিতে পারলেন না, সেটি আমরা অনেক আলোচনা এর পূর্বের ভিডিওগুলোতে করেছি যখন সেটা নিয়ে আলোচনার জ্বর ছিল। এখন আমরা দেখছি যে এখানে আরো লিখেছে যে আসিফ মাহমুদ লিখেছেন, এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। এবার খুব একটা কঠিন এবং শক্ত কথা বলেছেন যে মাফিয়া এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার অসহায় অনেকটা আগের এস্টাবলিশমেন্ট যারা পলিটিশিয়ান আছেন আর কি, আগে যারা রাজনীতি করেছেন তারা তো প্রত্যেকেই নতুন, যেই বয়সেরই হোক তারা কেউ তো কখনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, এখন আমাদের যারা উপদেষ্টা আছেন। তাই সে বলছে যে আগের মানে মাফিয়া এস্টাবলিশমেন্টের কাছে তিনি অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি, এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছেন কাইকুবাদের পরিবার। এবার আসছে সত্য কথা, মানে মুরাদনগরে উনি এমপি ইলেকশন করতে পারে এমন একটি কথায় বেপরোয়া হয়ে উঠেছেন কাইকুবাদ সাহেবের পরিবার। দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকায় মানুষের সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়েশ নেই আমার, এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়েশ আসিফ মাহমুদের নেই। আসিফ মাহমুদ ইতিমধ্যে আজকে যে লিখেছেন আরেকটি লেখা আমি দেখলাম, যে সেটা হলো হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবেই পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব। শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করার যদি সিদ্ধান্ত থাকে তাহলে তিনি এমপি হবেন কিভাবে? কারণ উনি তো আগামী সরকার গঠনের আগ পর্যন্ত উনি উপদেষ্টাই থাকবেন, মন্ত্রী হিসাবেই থাকবেন, সেহেতু উনি ইলেকশন করবেন না, মুরাদনগর করবেন না, ঢাকা দক্ষিণ সিটি তো করবেন না। এখন ঢাকা দক্ষিণ সিটির কথা বলা যায় না, পরবর্তীতে তো দক্ষিণ সিটি নির্বাচন হয়তোবা এই সরকারের সময় হলে তাও করতে পারবেন না, আর পরের সরকারের সময় হলে করতে পারবেন কি পারবেন না এখনই বলা যাবে না। এছাড়া এখানে আরো যা লিখেছে যে এলাকা থেকে এমপি হওয়ার আমার কোনো খায়েশ নেই, নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। নিজের সক্ষমতা থেকে এখন যেহেতু উনি দায়িত্ব আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, কুমিল্লা বিভাগের জন্য উনি কুমিল্লায় বলে আসছেন, কুমিল্লা জজ কোর্টের লয়ারদের জন্য একটি ভবন তৈরির কথা বলে আসছেন, এগুলা ঝুলেছিল হাসিনার সময়। হাসিনা কুমিল্লাতে কোনো উন্নয়নমূলক কাজ করার আগ্রহী ছিলেন না, তাই কুমিল্লাবাসী অনেকটাই হাসিনার সময় কুতে কুমিল্লা, তার বাবার মানে মরার পিছনে কুমিল্লার মানুষের হাত আছে, যদিও এখানে আবার বগুড়ার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও হাত আছে বলে থাকে আওয়ামী লীগের লোকেরা হাসিনা, কিন্তু কুমিল্লার উপরে বেশি খুব প্র্যাকটিক্যাল মাঠে কুমিল্লার লোকেরা ছিলেন। তো সেই কারণে এখন আসিফ মাহমুদ কুমিল্লায় কিছু কাজ যেগুলো আটকিয়েছিল, পেন্ডিং ছিল হাসিনার সময়, সেই কাজগুলো করার চেষ্টা করছেন। এখন তিনি বলছেন যে সেই কাজগুলো মনে হয় আমি করতে পারবো না, কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের, আচ্ছা এখানে আরেকটু লেখা আগাতে পড়তে হবে, নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, তাও করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। মাফিয়াদের জয় জয়কার চলুক,
মানে এটা খুব একটা মানে আমি কি বলবো, কিভাবে এটা বিশ্লেষণ করা যায়, মাফিয়াদের জয় জয়কারী চলুক, মানে অনেকটা যেন নাকুশ হয়ে, মানে অনেকটা যেন দুঃখ পেয়ে বেদনা পেয়ে উনি বলে দিলেন যে মাফিয়াদেরই জয় জয়কার এখন চলুক। মানে ইঙ্গিতে এনসিপির ইঙ্গিত হচ্ছে নির্বাচন হবে 4 বছর পর। এমনকি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান নির্বাচন কবে হবে এটাও নাটকের। ফেব্রুয়ারিতে নির্বাচন, কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, এই বিষয়গুলোকে অবাস্তব মনে করি, অনেকটা ফালতু মনে করি। দর্শক, সহজ হিসাব, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ হয়নি এখনো। বাংলাদেশে একটা কারচুপি নির্বাচন দেখার জন্য রেডি। সুষ্ঠু কোনো নির্বাচনের কোনো পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচন হতে হলে অনেক সময় লাগবে। আমাদের পুলিশ কোনো পরিবর্তন হয়েছে, কোনো সংস্কার হয়েছে? গণহত্যাকারী পুলিশ, সে আগের ড্রেস, আগের লোগো, সে আগের অফিসাররা সবাই বসে আছে, আগের ঘুষ সব চলে। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগের শূন্যস্থান চাঁদাবাদী সন্ত্রাসীতে, অস্ত্রের রাজনীতিতে বিএনপি পূরণ করেছে। আপনি নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন কমিশন আগের মতো পক্ষপাত দুষ্ট। স্থানীয় সরকার অন্য কোনো নির্বাচন করে এখন পর্যন্ত কোনো পরীক্ষা নির্বাচন কমিশন দেয়নি। নির্বাচনের পরিবেশ নাই। জুলাই সনদের খসড়া দেখলাম, একটা ধান্দাবাজি, মূলা, 2 বছরের মূলা, যেটার কোনো স্ট্রং বেসিস নেই। এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম, এনসিপির কঠিন ঘোষণা, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। তাহলে একটা বিষয় স্পষ্ট, জুলাই সনদের খসড়ায় সংস্কার শেষ হবে বলা হচ্ছে 2 বছর। এর মানে 2 বছর আগে নির্বাচন হবে না, এটা হচ্ছে তার বক্তব্যের শিরোনাম। কিন্তু ভিতরে যেসব কথাবার্তা বলা হয়েছে তার অর্থ 2029 সালের আগে, মানে 4 বছর আগে নির্বাচন হবে না। আই রিপিট দিস হেডলাইন, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে দেব না, এটার অর্থ এটাই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না সেটা কিন্তু না, নির্বাচন হবে না। বিপ্লবী কথা, মনে হয় যেন প্রধান উপদেষ্টা বলছেন, এরকম একটা ভাব। এটি বিপ্লবীদের চরিত্র এবং ওদের মুখে এই ধরনের কথা ডিজার্ভ করে, মানায়। কারণ ওরা হাসিনাকে বলে দিয়েছিল আপনাকে যেতে হবে 1 দফা। তো এখন এই ভুয়া নির্বাচন যে চলবে না, এটা ওরা বলে দিচ্ছে চলবে না, নির্বাচন হবে না, সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন। 2 বছরের মেয়াদ সংস্কারের, তাও করবে কারা? সকল নির্বাচিত সরকার করবে, কোনো গ্যারান্টি নেই। এই প্রতারণা মানবে নেবার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরো 4 বছর অপেক্ষা করতে হতো, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এই পয়েন্ট ইম্পর্টেন্ট। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরো 4 বছর অপেক্ষা করতে হতো। অতএব আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছি। অতএব জনগণের যে দাবি সংস্কার, এই সংস্কারের জন্য প্রয়োজনে 4 বছর অপেক্ষা করুন। সেই হিসাবে 2029 সাল আগে নির্বাচনের স্বপ্ন দেখা আমার মনে হয় ঠিক হবে না। 2029 সালের আগে সংস্কার হবে, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হবে, সেগুলো ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা করে সমাধান করা হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি হবে, প্রশাসন নিরপেক্ষ হবে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াবে, গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, চূড়ান্ত পরিণতি পাবে একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়, সেই নির্বাচন এত সহজে ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বিষয়টা মোটেই এরকম নয়। অর্থাৎ যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন দেখছেন, এটা দিবা স্বপ্ন। নাহিদ ইসলামদের কথা দেখছেন নাকি? আর নাহিদ ইসলামদের কথা, এনসিপির কথা হেলাফেলা মনে করবেন না, কারণ এরা যা করে সেটা হয়। এরা হাসিনা পতন ঘটাবে। এই নাহিদ, আক্তার, এরা পরিকল্পনা করে শিবিরের অর্থায়নে, প্রযোজনায় ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছিল, রাফিজ সালমান রিফাতদের তত্ত্বাবধানে, সাদিক কায়েমদের তত্ত্বাবধানে। উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে ক্যাম্পাস থেকে হাসিনা বিরোধী একটা জোরালো আন্দোলন করে তোলা। আর দ্য এন্ড অফ দ্য ডে সেটা সফল হয়েছে, করতে পেরেছে। মানে ওরা যেটা বলে সেটা হয়। হাসিনার পতন জুলাই আন্দোলনের মাধ্যমেই হবে, এটা জুলাই শুরুতে কেউ বুঝেনি। কিন্তু এই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, সাদিক কায়েম, সালমান রিফাত, জুনায়েদরা অনেক আগে থেকে পরিকল্পনা করছিল যে হ্যাঁ, আমরা হাসিনার পতন ঘটাবো। ঢাবি শিবির 2012 সাল থেকে পরিকল্পনা করছিল। অতএব নাহিদরা যা বলে সেটা করে। 29 সাল আগে কোনো নির্বাচন নয়। নাহিদ বলেন, সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে। দেখেন, নতুন সংবিধান করতে হবে, অথচ নতুন সংবিধানের কোনো কথা নাই। সকল জুলাই সনদের খসড়ায় আমরা দেখলাম 106 মানে এই সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে 72 হাসিনা সংবিধান। 26 জুলাই তারিখে দিল্লিতে শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ওপর আমার প্রতিবেদনটি 27 তারিখে দিয়েছিলাম। সেখানে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছিল
ওই মিটিংয়ে, সেটি হলো একটি গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা। এই রকম সরকারকে অনেকে প্রবাসী সরকারও বলে থাকেন। অনেক ভাষাবিদ মনে করেন প্রবাসী সরকারের চেয়ে নির্বাসিত সরকার শব্দটি বেশি উপযুক্ত, কেননা প্রবাসী কথাটির অর্থ হলো যে ব্যক্তি নিজের দেশ বা জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকেন। এই থাকা স্বেচ্ছায় হয় বেশিরভাগ ক্ষেত্রে, কোনো চাপে পড়ে বাধ্য হয়ে থাকা নয়। কিন্তু নির্বাসিত কথাটি স্বেচ্ছায় দেশ ছেড়ে থাকা বোঝায় না, বাধ্য হয়ে দেশ ছেড়ে যাওয়া বোঝায়। আর কোনো বৈধ সরকারকে তাড়িয়ে দিয়ে যখন দেশের শাসন ক্ষমতা অবৈধভাবে অন্য কেউ দখল করে নেয় এবং তার ফলে বৈধ শাসককে দেশত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয় এবং সেই অবস্থায় নির্বাসিত হয়ে যদি তিনি সরকার গঠন করেন, সেই সরকারকে বলা হবে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার। এই আলোচনার মধ্যে আমি গভর্নমেন্ট ইন এক্সাইল এর বাংলা প্রতিশব্দ হিসাবে নির্বাসিত সরকার কথাটি ব্যবহার করব। পৃথিবীর বহু দেশে নির্বাসিত সরকার ইতিপূর্বে গঠিত হয়েছে। সেই সরকার লড়াই করে ক্ষমতায় ফিরেও এসেছে। অন্য দেশের কথা কি বলবো, এই ঘটনা ঘটেছে বাংলাদেশেই। ৭১ ভারতে নির্বাসিত সরকার গঠন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সেই সরকারকে সর্বতোভাবে সমর্থন দিয়েছিল ভারত সরকার, অর্থ দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে এবং সব শেষে সামরিক সাহায্য দিয়ে করেছিল। সামরিক সাহায্য তাদেরকে দিয়েছিল, যার ফলশ্রুতি পাকিস্তানের পরাজয় ও স্বাধীন বাংলাদেশের জন্ম। শুনেছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরামর্শ দিয়েছিলেন নির্বাসিত সরকার গঠনে। এই বিষয়ে তাজউদ্দিন আহমেদ সহ কয়েকজন লীগ নেতা ইন্দিরা গান্ধীর কাছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের আবেদন করলে এই নির্বাসিত সরকার গঠনের পরামর্শ দেন শ্রীমতী গান্ধী এবং সরকার গঠিত হয়। এবং এই সরকার গঠিত হলে পরিমাণে খুব কম হলেও এই সরকার দেশের কোনো কোনো এলাকায় কিন্তু নিজেদের দখল রাখতে পেরেছিল। বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল দেখছিলাম, সেখানে শ্রদ্ধেয় ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব বক্তব্য রাখছিলেন। মুক্তিযুদ্ধের সময়ের গভর্নমেন্ট ইন এক্সাইল সরকারের প্রসঙ্গ তুলে তিনি জানান দেশের কিছু এলাকা সেই সরকারের অধীনে ছিল যেখানে পাকিস্তান বাহিনী ঢুকতে পারেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের সম্ভাবনা এবং এর কি সম্ভাব্য ফলাফল হতে পারে, এই প্রসঙ্গটি নিয়ে ডক্টর কলিমুল্লাহ বলেন, গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন অবশ্যই একটি বিকল্প আওয়ামী লীগের কাছে। আর এটা গঠিত হলে দেশের যে যে অংশে আওয়ামী লীগের প্রভাব আছে সেখানে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে, অন্তত স্থানীয়ভাবে হলেও। এবং তার ফলে কি হবে, দেশ অবশ্যম্ভাবী গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে। এই সম্ভাবনার কথা ইউনূস সাহেবকে যিনি নিয়োগ দিয়েছিলেন সেই উপদেষ্টা মাহফুজ আলম ইতিপূর্বে বিভিন্ন সময়ে একাধিকবার এই কথা বলেছেন। ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে তাতে এটা হলে, অর্থাৎ শেখ হাসিনাকে তাকে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের বাধ্য করলে গৃহযুদ্ধের সম্ভাবনা এড়ানো যাবে না, প্রকট সম্ভাবনা। আমার মনে হয় শেখ হাসিনা নির্বাসিত সরকার গঠন করতে দেরি করছেন। এই দেরি করার কারণ তিনি ভালোভাবেই জানেন যে এটা গঠিত হলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে, যেটা তিনি চান না। তাই তিনি অপেক্ষা করছেন। যদি নিশ্চিতভাবে এবং আন্তরিকভাবে সরকার দ্রুত নির্বাচনের অঙ্গীকার করে, যদি সেই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হয়, তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করে অল আউট লড়াইয়ে যাবেন না শেখ হাসিনা, কারণ সেটা দেশের ভবিষ্যতের পক্ষে খারাপ হবে। এটা আগেই বলেছি। ভারতে থেকে নির্বাচিত সরকার গঠন করলে নিশ্চিতভাবে সামরিক সাহায্য শেখ হাসিনাকে দেবে ভারত, সেই ৭১ মতো। আর এই সম্ভাবনা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছেন মিয়া ইউনূস এবং ওয়াকারুজ্জামান। ইউনূস হঠাৎই বলতে যে শুরু করেছেন যে 5 দিনের মধ্যে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ খবর তো তিনিও পান, তিনিও রাখছেন। আর ওয়াকার সাহেব তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা শুরু করেছেন ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে দেশে এমার্জেন্সি জারি করার জন্য। বর্তমান সরকার যে মাৎস্যন্যায়ের রাজত্ব চালাচ্ছে দেশে, তার অবসান হবে। এটা হলে আওয়ামী লীগের একটা বড় বিজয় কিন্তু হবে। ইউনূস সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন কখনোই মানবে না আওয়ামী লীগ।
দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।